রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে আর বাধা নেই। লিখিত আদেশ প্রকাশ, ৪৮ ঘন্টা আলটিমেটামে আন্দোলন স্থগিত। দ্রুত ইশরাকের শপথের ব্যবস্থা নিন সরকারকে মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ, নইলে সমর্থন রাখা কঠিন বলেছেন বিএনপি নেতারা। স্থানীয় নির্বাচনে ভীত বিএনপি, চায় আরেকটি 111 অভিযোগ এনসিপির। ২১ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি। সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মাঝেই শাহবাগে ছাত্রদলের অবরোধ। আন্দোলনের মুখে কুয়েটের নতুন ভিসি হযরত আলীর পদত্যাগ। ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয়ের ব্যাখ্যা দিল আইএসপিআর, জানিয়েছে তাদের জীবন বাঁচানোই ছিল মূল উদ্দেশ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে রিটকারীর আইনজীবী জানিয়েছেন তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ এবং নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিট করেন। সেই রিটের উপর দুদিনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে, জনস্বার্থে যে কোনো মামলা করতে পারে। তবে সে মামলার ধরন ভিন্ন, পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থে মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই। ভোটার হিসাবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান রিটকারীর আইনজীবী। পরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডার্ড গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এই আদেশের ফলে ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল ২৭ মার্চ বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল, আর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের সময় দিয়ে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এর মধ্যে আদালতের রায় কার্যকর না হলে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকাবাসীর ব্যানারে দীর্ঘ ৮ দিনের আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বিকেল ৪টায় কাকরাইল এলাকায় আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক দল যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর আপাতত দলের পক্ষ থেকে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি।
একটি ভুয়া রিট বলা যায়, সেই রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের দলের মত যে সবশেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে। আজকের বিজয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে, আমি কিচ্ছু হই নাই, মেয়র হয়েছেন আপনারা, বাংলাদেশের ঢাকার জনগণ, প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন, সারা রাত আপনারা বসেছিলেন। সরকারকে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। তিনি বলেন, মেয়র পদে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করার একটা অপচেষ্টা হয়েছিল, অবশেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। এই কর্মসূচির ফলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়, এজন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইশরাক হোসেন। আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এর আগে হাইকোর্ট থেকে রায়ের পর আন্দোলনকারীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন সড়ক পরিণত হয় উৎসবের কেন্দ্রে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান তারা। বিএনপিকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব, রুবেল। কাকরাইল মোড়ে অবস্থান করা ইশরাক হোসেনের সমর্থকদের কাছে হাইকোর্টের রায়ের খবর পৌঁছালে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই বিজয় উল্লাস করতে থাকেন বুধবার থেকে টানা অবস্থান করা আন্দোলনকারীরা। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে মেয়র হিসাবে রায় পেয়েছে, গেজেট হয়েছে, কিন্তু কুচক্রী মহল যারা এই সরকারের মধ্যে লুকিয়ে আছে তারা ষড়যন্ত্র করে তাকে মেয়র বানাতে বাধাগ্রস্ত হয়েছিল। সেজন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রায় 8 দিন যাবত আজকে আমরা রাজপথে আছি, শুধু আমরা দুইজনের জন্য আমরা রাজপথে আছি। এটা হতে পারে বৈষম্য, পুরোই বৈষম্য। তারা বৈষম্য বলে, কিন্তু তারা যখন অন্যান্য কাজগুলি করে তো সম্পূর্ণ এককভাবে করে। কিছুক্ষণের মধ্যেই কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশপথ থেকে শুরু করে মৎস্য ভবন মোড় ও জাতীয় প্রেস ক্লাবের পুরো এলাকায় মিছিলে মিছিলে সমবেত হন ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। 7 দিন আন্দোলন করতে হতো না যদি তারা চক্রান্ত না করতো। এই জন্য আমরা দুই উপদেষ্টাকে পদত্যাগ চাই এবং কোর্টের রায়ের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল। আমাদের ইশরাক ভাই সে রায় পেয়েছে, আমরা অনেক আনন্দিত। জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে এখানে এসেছি। আমাদের ইশরাক সাহেবের জন্য এসেছি। এখন আমরা দুই উপদেষ্টার পদত্যাগ চাই। দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলররাও টানা আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। ইশরাক হোসেনের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন সরকারের একটি অংশের বিরুদ্ধে। একজন সাবেক কাউন্সিলর হিসেবে সবাই এখানে উপস্থিত আছি। আমরা আবারও জোর দাবি করছি, অবিলম্বে তাকে শপথ করে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হোক। জনগণের মেয়র দ্বারাই সেবা পায়, কারণ একজন আমলা তার পক্ষে সারা ঢাকা শহরকে মেনটেন করা সম্ভব না। আসিফ ভাইয়ের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি। বিক্ষোভকারীরা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিএনপি শুরু থেকেই সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে।
চলমান সংকটের স্থায়ী সমাধানে সরকার প্রধানের হস্তক্ষেপও কামনা করেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে যেতে চাই না। অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা আছে এনসিপির, এরা পদত্যাগ করে জনতার কাতারে এসে রাজনীতি করুক। আদালতের ওনাকে মেয়র নির্বাচন করেছিলেন। আজকের এই জনগণের শতপ্রত অংশগ্রহণ ইনশাল্লাহ পরবর্তীতে আরও যে সমস্ত দাবি এই ঢাকা শহরবাসী এবং জনগণ উৎফুল্ল হয়ে সকল দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সরকার অন্তর্বর্তী সরকারের বধূদয় হবে, শুভবুদ্ধের উদয় হবে, তারা দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করবে। কোনো চক্রান্তর কারণেই আমাদের এই নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ বাক্য পাঠ করাতে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা চাচ্ছি অবিলম্বে এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আইনের অমান্য করে ইশরাককে শপথ বাক্য পাঠ করে নেয় বলে ওনাদের যে স্বাধীন আছে ওই জায়গায় আমি বলি ওদের নৈতিক স্থলন হয়েছে বলে এই জন্য আমি ওনাদের পদত্যাগ দাবি করি। উৎসবমুখর পরিবেশ আর খুশি মন নিয়ে ঘরে ফেরেন গত 8 দিন ধরে আন্দোলন করা বিএনপি নেতাকর্মী ও ঢাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইশরাক হোসেনের বিরুদ্ধে রিট খারিজে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভার্চুয়ালি প্রতিক্রিয়ায় বলেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন উচ্চ আদালত। যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়র ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কেড়ে নিয়ে গিয়েছিল। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। এবং আমরা আবারও সে কথা বলছি যে এখানে বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটাই মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে কোনো লাভ নেই, কারণ সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এবং এটাও অনুরোধ করবো যারা সংস্কার কমিশনগুলোতে আছেন তারা অতি দ্রুত যেগুলোর সময় ঐক্যমত হয়েছে জনগণের, সেই রাজনৈতিক দলগুলোর, সেগুলো তারা ঘোষণা করবেন এবং ঐক্যমতের কাজগুলো করবেন। যেটা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা বা এটাকে নিয়ে কোনো টানাহেঁচড়া করা, এটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সেই কারণেই জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছে বিএনপি। বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা উপদেষ্টাদের অব্যাহতির দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তিনি। বলেন, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলন হয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। বিএনপি নেতারা কথা বলেন চট্টগ্রাম বন্দর নিয়ে। সরকারকে সহযোগিতার বিষয়ও উঠে আসে বক্তব্যে। যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা যে বলে গিয়েছে যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। চট্টগ্রামের পোর্টের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় না। এখানে চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে। কেন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান তার ব্যাখ্যা দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে শপথ পড়ানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন করায় নির্বাচন কমিশনকে অন্যায় অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্র সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে জনাব ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে। এদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতবাক ও বিক্ষুব্ধ হয়েছে। ডক্টর খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের ১.৫ দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল, অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ২১ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছে এনসিপি। বিকেলে যাত্রাবাড়ি চৌরাস্তায় এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনকে ভয় পায়, তাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি আরেকটি ১-১১ করতে চায় এবং মব সৃষ্টি করে মেয়র হতে যাচ্ছে বলে অভিযোগ তাদের। এনসিপির কেন্দ্রীয় ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। সুস্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি, আপনারা গণঅভ্যুত্থানের সরকার নিরপেক্ষ থাকেন। এই বিএনপির দলীয় অফিস এবং দলীয় কমিশন, এই বর্তমান নির্বাচন কমিশন, হুদা কমিশনের ধারাবাহিকতা, তাদেরকে ভেঙে দিয়ে দ্রুত সার্চ কমিটি গঠন করে সবার মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করুন। বিএনপির গত 16 বছর আপনারা যে স্যাক্রিফাইস করেছেন, বাংলাদেশের মানুষ আপনাদের সেই স্যাক্রিফাইসের জবাব দিতে, স্যাক্রিফাইসের জন্য বাংলাদেশের নির্বাচনে আপনাদের জন্য রায় দিতে প্রস্তুত। আপনারা কেন তাদের কাছে যেতে ভয় পাচ্ছেন? বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা সাম্য হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। যেভাবে খুন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আমরা সাম্য হত্যার সুষ্ঠু বিচার চাই।
সাম্য হত্যা হয়েছে আজকে প্রায় 10 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত যারা খুন করেছে তাদেরকে ধরতে তালবাহানা করা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের যে প্রশাসন তারাও কিন্তু কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে নাই। সো আমরা মনে করতেছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি সহ অন্য প্রক্টর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। হত্যার দ্রুত বিচার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। দ্রুততম সময়ে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমরা নিশ্চিত হতে চাই যে সাম্য হত্যাকারী কারা এবং সেদিন ওইখানে ওই শরীয়ত উদ্যানে কারা উপস্থিত ছিল সেই বিষয়ে তাদের তৎপরতা আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের যে ছাত্রদল কিংবা সাম্যের পরিবার পারভেজের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন তাদের সে বিষয়ে আমরা সদিচ্ছার অভাব দেখেছি। খুনের কি মোটিভ থাকতে পারে, তারা রিমান্ডে কি তথ্য প্রকাশ করেছে, এটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কারভাবে কোনো ব্যাখ্যা দিতে পারেনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে। এদিকে আন্দোলন কর্মসূচির কারণে শাহবাগ ও পরিবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। গেল 13ই মে বাংলা একাডেমির কাছে ছুরিকাঘাতে নিহত হন শাহরি আলম সাম্য। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 22 দিনের মাথায় পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। ছাত্র শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া। ইউজিসির দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চুয়েটে ফিরে গেছেন। বুধবার পদত্যাগের পর কুয়েট ভিসির গাড়িও তিনি ফিরিয়ে দেন। টানা 2.5 মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে সরিয়ে দেওয়ার পর গত 30 এপ্রিল অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ পান ডক্টর হযরত আলী। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগ দেন। বুধবার ভিসির পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতিতে ভিসি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে আসেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাগুলোয় হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় চান। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাইয়ের চাইতে তাদের জীবন রক্ষা করার প্রাধান্য পায়। তাই 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয় সেনাবাহিনী। শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়নের পর আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1-2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে 5 জনের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ISPR। দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়।
সরকারের আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান তিনি। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে, এই উপদেষ্টা আশা প্রকাশ করেছেন। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে বলে মনে করেন তিনি। তদন্ত ছাড়াই সরকারি কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়ার বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয় মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ দফাওয়ারি সুচিন্তিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি অধ্যাদেশেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 2008 সালের জাতীয় নির্বাচনে হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। বৃহস্পতিবার বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক চেয়ারম্যান। বলেন, 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন শেখ হাসিনা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2,03 লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। বিক্রির এই কার্যক্রম চলবে 3 জুন পর্যন্ত। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যে কোনো সাধারণ ভোক্তা বিশেষ ট্রাক সেল থেকে ভোগ্যপণ্য কিনতে পারবেন। প্রতিটি ট্রাকে থাকছে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল। রাজধানী সহ সারা দেশে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। রাজধানীতে 50টি, চট্টগ্রামে 20টি, 6টি বিভাগীয় শহরে 10টি করে এবং অবশিষ্ট 56টি জেলা শহরে থাকবে 10টি করে ট্রাক। ভোক্তা প্রতি 135 টাকা লিটার দরে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 85 টাকা কেজি দরে 1 কেজি চিনি ও 80 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল বিক্রি করছে টিসিবি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ 4 দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে এনবিআর কার্যালয়ে এই অসহযোগ কর্মসূচি শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচি অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি চলে। এদিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। এছাড়া দাবি আদায়ে 24 এবং 25 মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স ও কাস্টমস বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছে সংগঠনটি। 26 মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণাও দেওয়া হয়েছে। নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির সাবেক মহাপরিচালক ও বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুসলিউদ্দিন বাচ্চু, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোস্তফা কামাল খান এবং নূর উদ্দিন এবং বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল হক সহ ক্লাবের সদস্যরা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, আমিরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইফতাখার উদ্দিন ভূঁইয়া, রাজনীতিবিদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন ICBC এক্সপো 2025-এর উদ্বোধন হয়েছে রাজধানীতে। বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ অনুষ্ঠানটির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলেছেন, মহাবিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকায় নয়াপল্টনে অনুষ্ঠেয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে কেরানীগঞ্জের আটিবাজারে এক প্রস্তুতি সভা হয়েছে বিকালে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বরিশালের গৌরনদীতে। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্র শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 7 দিনের সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিস্তি। দুপুরে পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে হাইকোর্টের রায়ের কপি তুলে দিয়ে তিনি এই সময় বেঁধে দেন। জন্মগত ডায়াবেটিস আক্রান্ত শিশু ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ক্যাম্প হয়েছে সাভারে। ব্র্যাক CDM সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার বেদৌরা জাবিন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড SEL এর ইভেন্ট উদযাপন হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। SEL অর্চার্ড কনভেনশন হলে ইভেন্টটি উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল। এই সময় দেশের খ্যাতনামা আর্কিটেক্টার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি PLCর পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ সহ অন্যরা। 3টি নতুন প্রিমিয়ার সাইড বাই সাইড রেফ্রিজারেটর নিয়ে এলো কোরিয়ান টেকনোলজির কনজুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড LG। রাজধানীর গুলশান বাটারফ্লাই এর শোরুমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাউস অব বাটারফ্লাই এর হেড অব প্রোডাক্ট ASM মুনতাসির চৌধুরী এবং LG বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড সন ও অন্যান্যরা। দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেবয় এবার বাজারে এনেছে নতুন পণ্য সেবয় ডিসকন আইসক্রিম, যার স্বাদে, টেক্সচারে আর স্টাইলে যোগ হবে নতুন এক্সপিরিয়েন্স। সেবয়ের মুখপাত্র জানান, তরুণ প্রজন্মের কথা ভেবে আনা হয়েছে নতুন এই পণ্যটি, যা প্রতিদিনের জীবনে আনবে বাড়তি এক্সাইটমেন্ট। খুব শিগগিরই এটি পাওয়া যাবে দেশের সবখানে। আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য 7 জন এজেন্টকে পুরস্কার দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে 3টি ক্যাটাগরিতে নির্বাচিতদের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন ও SM আবু জাফর সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই, লিখিত আদেশ প্রকাশ, 48 ঘন্টা আলটিমেটামে আন্দোলন স্থগিত। দ্রুত ইশরাকের শপথের ব্যবস্থা নিন সরকারকে মির্জা ফখরুল, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ, নইলে সমর্থন রাখা কঠিন বলেছেন বিএনপি নেতারা। স্থানীয় নির্বাচনে ভীত বিএনপি, চায় আরেকটি 111, অভিযোগ এনসিপির। 21 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি। সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মাঝে শাহবাগে ছাত্রদলের অবরোধ, আন্দোলনের মুখে কুয়েটের নতুন ভিসি হযরত আলীর পদত্যাগ। 626 জনকে সেনানিবাসে আশ্রয়ের ব্যাখ্যা দিল ISPR,
জানিয়েছে তাদের জীবন বাঁচানোই ছিল মূল উদ্দেশ্য। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।